রাজ্য রাজনীতিতে একদিন তিনি আচমকাই প্রবেশ করেছিলেন, আউট অফ নাথিং। হঠাৎ করে তার নাম রাজ্য বিজেপির সভাপতি হিসেবে লোকে দেখে এবং তার কয়েকদিনের পর থেকেই বিতর্কের নাম হয়ে যায় দিলীপ ঘোষ। এবারে আগামী 2024 লোকসভা নির্বাচনের আগে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে সেখানে গিয়ে 48 ঘন্টা কাটার আগেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন কিছু বলেছেন যা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি বলা যায় সরগরম তার ওই মন্তব্য নিয়ে। তৃণমূল কংগ্রেস তো তাকে জেলে পাঠাবার জন্য কি কি সেকশন রয়েছে তার বাছবিচার শুরু করে দিয়েছে। আমাদের সঙ্গে এনকেটিভি স্টুডিওতে দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী, বর্ধমান দুর্গাপুরের বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি। এর বাইরে এই মুহূর্তে সব থেকে আমার ধারণা টক অফ দ্য টাউন ক্যান্ডিডেট এবারে নির্বাচনে দিলীপ বাবু। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে। ধন্যবাদ এনকেটিভির দর্শকদের আমার শুভেচ্ছা, নতুন যাত্রা সফল হোক। আমি এই বিতর্ক প্রসঙ্গে অনেক কথা আপনি ইতিমধ্যেই বলেছেন, কাল সন্ধ্যে থেকেও শুনছি, আজ সকালে আপনি বলেছেন। আমি যেটা আপনার কাছে প্রথমে জানতে চাই, এই ধরনের কথা কি আপনি জেনে বুঝে বলেন যাতে এটা নিয়ে বিতর্ক হয়? প্রচারের আলো টানার একটা বড় কাজ, একটা বড় সুযোগ পাওয়া যায়। বাংলার রাজনীতিতে এই ধরনের কথাবার্তা কি আপনারা প্রথম শুনছেন? আমার জন্মের আগের থেকে নেতারা বলে আসছেন। আমারও মনে হলো এই ধরনের উত্তর দেওয়া উচিত। আমি জানি না আমারটা নিয়ে আপনারা চর্চা করতে কেন বেশি ভালোবাসেন, আমি জানি না টিআরপি বাড়ে কিনা। তো আমি যেটা মনে হয়, নীতির প্রশ্ন, লড়াইয়ের প্রশ্ন, আদর্শের প্রশ্ন আর ভনিতা আমি সহ্য করতে পারি না, তার মুখোমুখি বলি। রাজনীতিতে ভনিতাই বেশি, স্পন্টেনিয়াস এই ধরনের জিনিস আমি সোজাসুজি বলে দিই। এখন অনেকের খারাপ লাগে সেটা, নাকি আগে থেকে ভাবেন না যে এর একটা অন্য মানে হতে পারে, এর একটা অন্য ইম্প্যাক্ট হতে পারে? মানে তো আপনি আপনার মতো মানে করুন না, কে কাকে আটকাতে পারে। আমি যেটা বলেছি পরিষ্কার বলেছি, আপনি জনতাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, আমি যেটা বাকি যেটা নিয়ে অভিযোগ সেটা আমি মেনে নিয়েছি। আর সর্বোপরি নির্বাচনের এখন এমসিসি ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবেন সেটা সর্বোপরি। দেখুন, আপনি দিলীপ ঘোষ হয়ে উঠেছিলেন যেভাবে কথা বলে, এবং পরবর্তীতে আপনি বারবার দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে যদি প্রতিহত করতে হয় তার পাল্টা এই রাজনীতি করতে হবে। আপনি বলেছেন মেরে ঝুলিয়ে দেব, ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবে না, এমনকি এই ভাষাও বলেছেন যে মারবো তো বটেই, আর তারপরে আর হাসপাতালের প্রয়োজন হবে কেন, একবারে শোধবোধ করে দেবো। এই ধরনের কথা আমাদের ডজন ডজন কার্যকর্তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, জ্যান্ত পাখে পুঁতে দেওয়া হয়েছে। সন্দেশখালিতে এখনো দুটো বডি পাওয়া যায়নি। যে শাহজাহানের বিরুদ্ধে আমরা গেছিলাম কমপ্লেন করতে, কমপ্লেন না হয়নি, আজকে সিবিআই এসে সে কমপ্লেন করছে। দিলীপ ঘোষ হয়তো এটা আগে বলে দেয়, অনেকে বুঝে উঠতে পারে না, পরিস্থিতি এটাই হয়। তো সেই জন্য আমি একটা পার্টিকে নেতৃত্ব দিই, আমার জন্য হাজার হাজার কার্যকর্তা লড়াই করছেন, তাদের প্রতি যদি অত্যাচার হয়, আমি তো আর, আমার হাতে পুলিশ নেই, আমি প্রতিহত করব এবং ওখানে লোকের বক্তব্যটা জোর করে তুলে ধরবো, সেটাই হয়তো করেছি। আর সেটা হয় জানি। আর দিলীপ ঘোষকে চর্চা কেউ করতো না। দিলীপ ঘোষ যদি না জিতে আসতো নির্বাচনে, সেটাই নির্বাচনের শেষ কথা। দেখুন দিলীপবাবু, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে যেটা বলেছেন তা নিয়ে বিতর্ক হচ্ছে। এই বিতর্কের জবাব আপনি কিছু দিয়েছেন, কিছু আপনাকে লিখিতভাবে দিতে হবে বা দেবেন, দিয়েছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন রাজনীতিবিদ হিসেবে যদি আপনাকে বলি মূল্যায়ন করুন, আপনি কিভাবে করবেন, কতটা করবেন? মমতা ব্যানার্জিকে মূল্যায়ন করার জন্য আমার কোনো দায় নেই। জনতা আছে 10 কোটি লোক, যাদের 8.5 কোটি লোককে রোজ ফ্রিতে পচা চাল খেতে হয়, তারা মূল্যায়ন করবে। দিলীপ ঘোষ কোনো দায় নেই মূল্যায়ন করা, বাকি নির্বাচন করবে। না, কিন্তু আপনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন আমি সেই অ্যাঙ্গেল থেকে বলছি না, আমি বলছি একজন রাজনীতিবিদ হিসেবে। এ নিয়ে আমার রাজনৈতিক সাফল্য, একজন মহিলা 40 বছর 50 বছর রাজনীতি করছেন, তাকে আমি কি মূল্যায়ন করব? আমি তো কালকে এসেছি, সমাজ করবে। আপনি এটা অস্বীকার করতে পারেন যে আপনাকে পশ্চিমবঙ্গের বাইরে তেমন কেউ চেনে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা ভারতবর্ষ চেনে? চলুন তামিলনাড়ু তো কে চেনে না চেনে, উনি তো নাকি তামিলও বলতে পারেন। আমি গেছিলাম গত মাসে 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করেছি, 4 ধাম তীর্থ কমপ্লিট করেছি, আর কিছু না হোক এমপি এটা আমি করেছি। একাধিক 51 শক্তিপীঠ সমস্ত বড় তীর্থতে আমি গেছি। কেন কি আমাকে চিনতে পারে ওখানে গিয়ে, জানি না ওনাকে চেনে কি চিনে না। আমি শুনেছি কর্ণাটকে ওনার বন্ধু সরকার যখন শপথ গ্রহণ করছিল, উনি হেঁটে যাচ্ছিলেন, এসপি আটকে দিয়েছিল। যদি চিনত কি এসপি একজন চিফ মিনিস্টারকে আটকে দিত? মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রকে সরকার বলে নির্ধারণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় পলিসি কোনো একটা ইস্যুতে কি হবে সেটা নির্ধারণ করেছেন শুধু নিজের নির্বাচিত হওয়ার ক্ষমতা। সেটা উনি মনে করেন, কিছুই করতে পারেন না। যদি তাই করতে পারতেন 2008 সালে দুরবস্থা হতো না। সেজন্য এটা উনি মনে করেন আমি চালাচ্ছি। গতবারে তাই সবাইকে ডেকে নিয়েছিলাম, সারা ভারত থেকে সব পার্টিকে, ব্রিগেডে সভা করে মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়েছিলেন। কার কি সর্বনাশ হয়েছিল আমি তো জানি না। অনেক বন্ধুই পার্লামেন্টে যেত, ওনার 12টা সিট কমেছিল।
অনেকে ধারণা করে, অনেক সময় কি হয় না, গল্প শুনেছি উটের মুখে যে দড়ি থাকে একসময় ইঁদুর টানতে টানতে নিয়ে যায়, সামনে একটা ইঁদুর নিয়ে বলছে আমি উটটাকে নিয়ে আসছি। এই ভ্রম অনেকের হতে পারে। আপনি বলতে চান অটল বিহারী বাজপেয়ীর ভ্রম হয়েছিল? জানি না, আমি তখন তো 17টা বা 24টা পার্টিকে নিয়ে করেছিলেন, তাতে ওনার কি কৃতিত্ব আছে? আরো 18টা পার্টি ছিল। অটল বিহারী বাজপেয়ী কলকাতায় এসে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন। সেটা সৌজন্য অটল বিহারী বাজপেয়ী, অন্য যেন ভুল না মনে করে। তার প্রতিবাদ কি পেয়েছিলেন? প্রতিদান উনি বিশ্বাসঘাতকতা পেয়েছিলেন। একই কথা মোদিজির সঙ্গেও হয়েছে, তারই কেউ করেছে। যারা যারা ওনাকে বিশ্বাস করেছে সে ডুবেছে। আপনার সেই সৌজন্যের কোনো দায় নেই? আমি সৌজন্য মৌজন্য ধার ধারি না, আমি পার্টি করি, আমার উপরে আমার পার্টির উপর জনতার প্রতি কেউ করে তার প্রতিবাদ করা আমার দায়িত্ব আছে। আমি বিরোধী নেতা, সেই কাজটা আমি করি। আপনি ব্রাত্য বসুর তৈরি হুব্বা শ্যামল দেখেছেন? দেখিও না, নাটক করিও না, নাটক দেখিও না, আমি রাজনীতি করি। হুব্বা শ্যামলের ডায়লগের সঙ্গে আপনার ডায়লগের কোথাও কি মিল? আমাকে দেখে হয়তো লিখেছে, হতে পারে। অনেকে এখন অনুকরণ করে দিলীপ ঘোষকে, এটা হতে পারে, আপনি নিজে স্বীকার করছেন। আমি দেখি। আপনি কি নারী বিদ্বেষী? আমি জানি না, তাহলে তো কোনো মহিলা আমাকে ভোট দিত না, আমি জিততে পারতাম না। এখন দেখুন, কাউকে বদনাম করতে গেলে এই যে কি গিভ হিম এ ব্যাড নেম এন্ড কিল হিট দ্য ডগ বলে না, তাকে একটা বদনাম কর। আর দিলীপ ঘোষের প্রতি বলবেটা কি? চুরি করে না, ডাকাতি করে না, মদ খায় না, সিগারেট খায় না, তো আর দিলীপ ঘোষ তো বদনাম করতে হবে না, ওদের রেসিপি বাড়বে কি করে? কিন্তু একের পর এক এমন কিছু আপনি বলছেন যেটাকে ম্যাচ করিয়ে দেওয়া যাচ্ছে, দেখুন এটা মহিলাদের বিরুদ্ধে নারী বিদ্বেষী না, মন্তব্য। আপনি ম্যাচ করালে আমার কি যায় আসে? সমাজ কি বলছে সেটাই শেষ কথা। আমি যেই দিন এই দিন আপনারা চালাচ্ছিলেন টিভিতে, দিলীপ ঘোষই বলি, আমি সকালবেলা টাউন হলে বর্ধমানেতে মর্নিং ওয়াক করতে গেছিলাম। অনেক মহিলারা ছিলেন, বয়স্করা, প্রণাম করলাম, আমি তাকে দেখা হলো। আমি এটা সোজা জিজ্ঞেস করলাম যে আমাকে কি নারী বিদ্বেষী মনে হয়, মহিলা বিদ্বেষী? বলে কে বলেছে? আপনি এসছেন, এটা আনন্দের কথা, সৌভাগ্যের কথা। তো দেখুন, মানুষ জানে, যখন আপনি জানেন, আমি যাদবপুরে এটা কমেন্ট করেছিলাম, আর সেটা পরে সবাই মেনে নিয়েছে, এটা বাস্তব বলেছিলাম, কারণ সবাই বাস্তব বলতে চায় না, সবাই নিজেকে ভালো মানুষ হতে চায়, দিয়ে নিজের সর্বনাশ করে। যাদবপুরের মহিলারা বলছেন, দাদা আপনি জানি না এসছেন কি না, আপনি শুনে বলেছেন, দেখে যান এখানে কি ঘটনা ঘটে। আজ সেটা যাদবপুর পরে নিজেকে প্রমাণ করেছে দিলীপ ঘোষ ঠিক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য নিয়ে আপনার আপত্তি, আমি আপত্তি কিনা বলছি না, মানে যেটা নিয়ে আপনি কটাক্ষ অনেক করেছেন, বক্তব্য নিয়ে আমার আপত্তি আছে, আমি বলেছি, আর আগামী দিনেও বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু বলেন যা নিয়ে অনেক সময় অনেক রকম আলোচনা হয়। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, ওতে আমি যাই না, অত সময় আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আলোচনা থাক, কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাই, স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন তার কবিতায়, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। তা মমতা বন্দ্যোপাধ্যায় যদি গোয়ায় গিয়ে বলে থাকেন আমি গোয়ার মেয়ে, যদি ত্রিপুরায় গিয়ে বলে থাকেন আমি ত্রিপুরার মেয়ে, কেন বলেছেন, কোন অ্যাঙ্গেল? আপনিও তো বর্ধমান দুর্গাপুরে গিয়ে এখন বলছেন আমি আপনাদের লোক, বলছেন না? না, আমি বলি না, ওরা জানে আমি ওদের লোক, আমাকে বলতে হয় না। যে নয় তাকে বলতে হয়। উনি যদি গোয়ার মেয়ে হতেন তাহলে গোয়ায় জিততেন। আমি গোয়া গেছিলাম এইবারে, সরকার যখন শপথ গ্রহণ করে, আমি সহসভাপতি, পার্টি আমাকে পাঠিয়েছিল শপথ গ্রহণে। আমার যে পিএসও ছিল, পুলিশের একজন লোক, তাকে জিজ্ঞেস করলাম, ভাই ক্যা হাল চাল হ্যায়? হিসাব করে দেখা গেল উনি যা ভোট পেয়েছিলেন আর যে টাকার খরচা উনি কমিশনকে দিয়েছিলেন, একটা ভোটের পিছনে 4,500 টাকা খরচা হয়েছিল। तो उन्हीं जिस को हमारे पीएस को क्या हाल चाल है, अरे यहाँ टीएमसी पार्टी आई थी, वोट नहीं मिला। बोले पागल है क्या, गोवा का आदमी है, इसको वोट दे देगा? पैसा लेके आया था, चला गया। তো সেই জন্য ঠিক আছে, আমি উনি বলুন না বলুন আমার কি যায়, অনেক কিছুই বলেন, এত আলোচনা করার সময় কি, অনেক মিম তৈরি হয়, এই ধরনের কথা। যে উনি একজন, আমি সম্মান করি, উনি নেত্রী, আমি বিধানসভায় ছিলেন, আমার সঙ্গে খারাপ নিশ্চয়ই, আমি এখনো বলছি, তখনও বলছি, ওনার লড়াই আছে, ওনার বাকি যা আছে, পার্টিকে দান করেছেন, এটা তো ইতিহাস। কিন্তু আমি যখন বিরোধী দলে দাঁড়িয়ে আছি, পাবলিককে উনি যে কোনোভাবে বিভ্রান্ত করবেন, আমার দায়িত্ব আছে সেটা বলার। পাবলিক সেটাই বলেছে, আগেও বলেছি, আমি আজও বলেছি। কিন্তু তাতে তো পাবলিক পাল্টা আরো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। যদি হয় তাহলে দেখা যাবে। ইলেকশন তো আমি দাঁড়িয়েছি, আপনি দাঁড়াননি, উনি দাঁড়াননি, আমি দাঁড়িয়েছি, আমি ফেস করতে রাজি আছি, আগেও করেছি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, শুধু তা তো নয়, সেটা অন্য বিষয় নেই। আপনি নির্বাচন কমিশনকে বলছেন মেসোমশাই। আমার জন্য মোদিজি গুরুত্বপূর্ণ, আমি তার প্রতিনিধি হিসাবে ইলেকশন লড়ছি। নির্বাচন কমিশনকে বলছেন মেসোমশাই। লোক কার কাছে যায় কমপ্লেন করতে? মুরব্বির কাছে। মুরব্বির কাছে। নির্বাচন কমিশন মুরব্বি, নো ডাউট। তো আমি তো সেটাই বলছি, যে বাংলা সামান্য বোঝে না, সে জানে মেসোমশাই কাকু মানে পাড়ার কাকু, পাড়ার মামা কি। বাঙালি কিন্তু বুঝে গেছে, যারা বাঙালি নাম করে ধান্দা করে তারা বুঝতে পারছে না। তৃণমূল কংগ্রেস বলছে যে আপনি একজন মহিলাকে যে ভাষায় আক্রমণ করেছেন তা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বলছে তাতে আমার কিছু, আমি যেদিন থেকে রাজনীতি এসেছি টিএমসির বিরুদ্ধেই লড়ছি, ওদের দুর্নীতি, ওদের হিংসা, ওদের অপশাসনের বিরুদ্ধে দিলীপ ঘোষ লড়েছে,
আর যে পার্টিকে দিলীপ ঘোষ নেতৃত্ব দিয়েছে সে এখন প্রধান বিরোধী পার্টি, বাকিদেরকে আমরা খেয়ে ফেলেছি। যদি আমি ভুল হতাম, মানুষ ভুল করতো না। নির্বাচন কমিশন তো আপনাকে শোকজ করেছে, 50 নিশ্চয়ই কিছু পেয়েছে, মেরিট আছে। অলরেডি 50 জনকে করা হয়ে গেছে, আরো 50 জনকে করবে। এটাও আমাদের পশ্চিমবঙ্গের ফ্যাশন। ওর বিরুদ্ধে একটা কমপ্লেন করুন, আপনি আজকে আমার বিরুদ্ধে করুন, কাল আমাকে চিঠি দেবে, আর আমি তার উত্তর দেবো। ওরা যদি মনে করে ভুল তো ভুল। মানে নির্বাচন কমিশনকে আপনি সেভাবে মুরব্বী মনে করছেন? মুরব্বী মনে করছি। মুরব্বীকে যে কে যায় যে কানমোলা খায়, দাদা আমাকে মেরেছে দেখুন, আপনি কিছু করুন। রাজনীতি করছে, তুমি ক্ষমতায় আছো, পাবলিক কাছে যাও, রাস্তায় দাঁড়িয়ে লড়াই করো, এটাই গণতন্ত্র। মানে কানতে কানতে আপনি লোকের বলতে কাছে চাইছেন- কমপ্লেন করতে যাচ্ছ। আপনি বলতে চাইছেন আমি একটা বিতর্কিত মন্তব্য করেছি, তোমরা পাল্টা আরেকটা বিতর্কিত মন্তব্য করো মুরব্বীর কাছে। তুমি পাবলিককে বলো ভাই এই লোকটা ঠিক বলছে না, তোমরা তার জবাব দাও, কারণ তুমি জানো পাবলিক তোমার সঙ্গে নেই, আমার সঙ্গে আছে। আমি এবার একটু আপনার নতুন কেন্দ্রে আসি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মহিলা ভোটার প্রায় 8 লক্ষের বেশি। তাদের উপরে যদি এর কোনো বিরূপ প্রভাব পড়ে, কোনো সম্ভাবনা? যদি কিন্তু পরন্তুতে কোনো দুনিয়া চলে না। যারা নিজের কনফিডেন্স নেই তাই যদি কিন্তু পরন্তু এইসবের আড়ালে লুকোতে চায়। ভারতবর্ষের মহিলা ভোটাররা বিজেপি, মোদি, দিলীপ ঘোষকে বিশ্বাস করে বলে বিজেপি আজকে দুনিয়ার সবচেয়ে বড় পার্টি। সবচেয়ে বেশি এমপি, এমএলএ, পঞ্চায়েত, কর্পোরেশন, মেয়র, চেয়ারম্যান, এর কাছাকাছি কেউ নাই। আর জেনে রাখুন, ইতিহাস তৈরি হয়েছে ভারতবর্ষের যে নূতন পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে, তাতে প্রথম বিল পাস হয়েছে নারী শক্তি বন্ধন বিল, মহিলা রিভিশন বিল। এটা মোদিজি করেছেন, বিজেপি করেছে। বাকিরা ডায়লগ দেয়, মিথ্যা কথা বলতে পয়সা লাগে না, বলে দাও। কিন্তু পাবলিক তার জবাব দিয়েছে। বিজেপিতে এই কবছরে ফুলে ফেপে উঠেছে এই মুহূর্তে সব থেকে বড় লোক রাজনৈতিক দল বিজেপি। ইলেকট্রাল বন্ড নিয়ে প্রশ্ন করলে রাজ্য বিজেপির কোনো প্রতিনিধি আসেন না শুনুন, আলোচনা করতে। আমাদের 18 কোটির বেশি মেম্বার, এমন আরো বেশি হয়ে যাবে। টিএমসি কত আছে? আমরা যদি 6,000 সাড়ে 6,000 টাকা কোটি টাকা পাই, ওরা কত পেয়েছে? 1600 কোটি টাকা। একটা রাজ্যে আছে টিম করে চামচিকে বার পাখি, তারা কি এত টাকা পায়? আমাদের তাহলে তো 50,000 কোটি টাকা হওয়া উচিত ছিল। আবার বলছে আমরা জানি না কে টাকা দিয়ে গেল। কেন সিপিএম অফিসের ঠিকানা লোকে জানতো না? তাদের বক্সে কেন দিয়ে গেল না? কংগ্রেস এত পুরনো বাড়ি, তাকে কেন দিল না? এই তো ভাবের ঘরে আপনি- চুরি। আপনি তুলনায় চলে গেলেন, ওরা এত টাকা পেয়েছে, আমরা তার থেকে আর কত বেশি পেয়েছি। ঠিকই তো। কিন্তু 6,000 কোটি বিজেপির পকেটে কেন ঢুকবে? কেন দেবে না লোকে? আমরা ক্ষমতায় আছি, আমরা লোককে প্রোটেকশন দিচ্ছি, দেশের উন্নয়ন করছি। আজ দেশে যে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, তাদের ওই কোম্পানিগুলো কাজ পাচ্ছে, তাদের ইনকাম বেড়েছে, তা আমাদের দেবে না কাজ? চোরদের দেবে। তার মানে আপনি কি ঘুরিয়ে বলতে চাইছেন ওই টাকার বিনিময়ে কেন্দ্রীয় সরকার বিনিময় নেই। আজ ওদের ইনকাম হয়েছে মোদির এটাই তো জন্য, বিতর্ক। ইনকাম বেড়েছে মোদিজির কাজের জন্য। তো স্বাভাবিক তারা চাইবে মোদি সরকার থাকুক, এই পার্টি জিতুক, টাকা তো দেবেই। হ্যাঁ, অনৈতিকভাবে যদি নিয়ে থাকে অবশ্যই কমপ্লেন হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। দেশ আইন পাস করেছে, সেই আইন অনুযায়ী লোকেরা দিয়েছে, আর সমস্ত পার্টি আজকে লাভবান হয়েছে। সিপিএম বলছে দেয়নি, আরে তোমাদের দেবে কেন? না এমএলএ, না এমপি, না কিছু, ভসে ঘি ডালবে লোকে, তার জন্য আমরা দেই নাকি? তার মানে আপনি বলতে চাইছেন কোন একটা রাজনৈতিক দলের যদি এমএলএ এমপি না থাকে, তার রাজনীতি করার অধিকার নেই, তার রাজনীতি করার অধিকার রাজনৈতিক নেই। পলিটিক্যাল ফাইন্যান্স পাওয়ার কোনো অধিকার নেই। ফান্ড এটা পাওয়ার ভারতীয় অধিকার গণতন্ত্রে নেই, কি ধরনের কথা? ফান্ড পাওয়ার অধিকার নেই, এটাই প্র্যাকটিক্যাল পলিটিক্স। আজ সিপিএমের দুর্দশা কেন? এখনো তাদের সেই অফিসগুলো রয়েছে, মলের মতো অফিস রয়েছে। বিজেপির নাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। আপনি দেখেছেন, আমিও গ্রামে করেছি, জেলা অফিস একটা, নিচে সব ভাড়া দেওয়া হয়েছে, মার্কেট সুপার মার্কেট হয়েছে, নিচে একটা টিম করে একটা বাতি জ্বলছে, একটা ঘর আছে, মানে পার্টিই নেই। টাকাটা এলো কোথেকে? দিলীপবাবু, আপনি ঘুরিয়ে কি বলছেন বলুন তো? বিজেপি ক্ষমতায় আছে তাই আমাদের লোকে বা এই কোম্পানিগুলো টাকা দিচ্ছে। কংগ্রেসকে হ্যাঁ, এতগুলো ফার্মা কোম্পানি বিজেপিকে টাকা দিচ্ছে যাতে ওষুধের যা খুশি দাম তারা রাখতে ফার্মা পারে। কেন বলছেন? বাকিরা দেখুন, আপনি আপনার মতো উদাহরণ টানলে হবে না। সার্বিকভাবে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল টাকা পায়নি, আজ পর্যন্ত এই খরচা চলছে কিসের জোরে? তো বিজেপি কাজ করছে, লোকে বিজেপিকে ভরসা করে তাই টাকা দিয়েছে, যেন এখানে মিসইউজ হবে না, ঝেড়ে বাড়ি করবে না কেউ। বাড়িতে, নেতার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাবে না, পার্টির কাজে লাগবে যে উদ্দেশ্যে পার্টি কাজ করছে। আপনি এই যে বেফাস ধরনের, আমি বেফাস শব্দটা ব্যবহার করছি, বা আমি বলতে পারেন বিতর্কিত আপনি মন্তব্য করেন, আপনি এটাকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে তৃণমূল কংগ্রেস যা করে আমাকে পাল্টা সেই স্তরে নেমে রাজনীতি করতে হয়, সেই জন্য আমি এটা বলি। এটা আপনি আগে বলেছেন। এই যে ইটের বদলে পাটকেল আপনার নীতি, এটা আপনার দল সমর্থন করে? তাহলে দল তো আমাকে কবেই তাড়িয়ে দিত পার্টি থেকে। আমি যেটা বলেছি, আমার শব্দ চয়ন নিয়ে কারো অভিযোগ থাকতে পারে, এটা মেনে নিয়েছি। আপনার শব্দ আমার শব্দ এক হবে না, অনেক বড় বড় ভাষাবিদ, অনেক বড় সাহিত্যিক, তারা তাদের মতো লেখেন।
আমি সাধারণ লোকের কথা সাধারণভাবে বলি, লোক যাতে আমার কথাটা বুঝতে পারে আর বোঝে বলে দিলীপ ঘোষকে মানে। দল আপনাকে তাড়িয়ে হয়তো দেয়নি, কিন্তু দিলীপবাবু আমাকে সর্বভারতীয় সহসভাপতি বানিয়েছে, 2 বার সভাপতি বানিয়েছে, এমএলএ এমপি বানিয়েছে। কাকে বানিয়েছে বলুন, আপনি উদাহরণ দেখান একটা। কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে সাম্প্রতিক সময়টা যদি আপনি দেখেন, দিলীপ ঘোষকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আমি আপনাকে বলছি, বিজেপিকে প্রধান বিরোধী দল তৈরি করার পেছনে যে আপনার অবদান আছে, এটা যে কোনো রাজনীতি সম্পর্কে ন্যূনতম খোঁজ খবর আগে এরকম মানুষ স্বীকার করেন, যে কোনো দলেরই মানুষ স্বীকার করেন। কিন্তু সেই দিলীপ ঘোষ যখন আজকে আমরা দেখি যে প্রথম লিস্ট বেরিয়ে গেল, দিলীপ ঘোষের যেখানে তিনি জিতেছেন সেই কেন্দ্রের কোনো উল্লেখ নেই, দিলীপ ঘোষ কোনো জায়গায় নেই। সন্দেশখালীর মতো ঘটনা ঘটছে, দিলীপ ঘোষকে পেতে গেলে কোথায় তিনি প্রাতঃভ্রমণ করেন সেখানে শুধু যেতে হবে। দলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী আসছেন, দিলীপ ঘোষ নেই। আপনি কি মনে করেন যে আপনাকে যে মর্যাদা দেওয়া উচিত ছিল দেওয়া হয়েছে? কোথায় দেখেছেন ছবি তুলতে যেতে? কোনদিন দেখেছেন ফালতু গিয়ে মুখ দেখাচ্ছি, ছবি তুলছি কোন নেতার সঙ্গে? আমি আপনাকে বলছি, জীবনে কারোর সঙ্গে ছবি তুলিনি আজ পর্যন্ত। আমি আমার সঙ্গে হাজার হাজার লোক ছবি তুলে, আমার নীতি, আমার ভালো লাগে না। বিনা কারণে যেখানে সেখানে গিয়ে আমি গুতোগুতি করি না। আমার সময়েও 200 জন কর্মী মারা গেছে, 250 জন মারবে, বিনা কারণে যাইনি। আমি কান্নাকাটি করতে, চোখের জল ফেলতে যাইনি কোথাও। আমার কর্মী দাদা, আমি ওইখানে গিয়ে আমি ভাষণ দেবো, 10,000 লোক জড়ো করো। দিলীপ ঘোষ তাই করেছে, তাই লোকে দিলীপ ঘোষকে বিশ্বাস করেছে, পার্টিকে বিশ্বাস করেছে। এর নাটকবাজি, ড্রামাবাজি, যেখানে মারা যাচ্ছে ডেড বডি কালীঘাটে তুলে নিয়ে এসে নাটক করা, এই তো আমরা দেখেছি। এটা একটা রাজনীতি। দিলীপ ঘোষ ওই মাঠে গিয়ে রাজনীতি করেছে, যেখানে তাই 25 বার গাড়ি ভেঙেছে আমার। আমি তো ঠান্ডা করে বসে স্টেটমেন্ট দিতে পারতাম। রোজ একটা আমাকে সব চ্যানেল বলছে আসুন, আমি যাবো। এটা করা আমার কাজ নয়। আমি বর্ধমানের গ্রামে গ্রামে ঘুরতে ভালোবাসি। সাধারণ মানুষ যেখানে অত্যাচারিত, এখন বাড়ি ছাড়া আছে আমার কর্মীরা, আমি সেখানে যাই। তাই আমি যেখানে যাই সেখানে হাজার লোক চলে আসে। আমি মেদিনীপুর তো তৈরি আছে, জিতবে পার্টি মনে করেছে ওখানে যাওয়ার দরকার আছে, মাটি তৈরি করেছে, আমাকে পাঠিয়েছে। আমি তো সিপাহী, কোদাল নিয়ে চলে গেছি ওখানে। আমি আপনাকে আবার বলছি, পার্টির জন্য আপনি কি করেছেন সেটা আমরা দেখেছি, সাংবাদিক হিসেবে আমিও দেখেছি। কিন্তু পার্টি আপনাকে কি করেছে? পার্টি আপনাকে সেই মর্যাদা দিয়েছে? করেছে, আমাকে এমপি করেছে। আমি কোনো প্রত্যাশা ছাড়াই পার্টি করতে এসেছি। আর ভারতবর্ষ বিজেপির প্রত্যেকটি কর্মী সেভাবেই পার্টি করে, তাই পার্টিটা বিশ্বের সবচেয়ে বড় পার্টি হয়েছে। আমি যদি ভাবতাম আমাকে কি দিয়েছে, আমি তো ঘর থেকে খালি হাতে বেরিয়েছি। আমার বাবা মাও আমার কাছ থেকে কোনো প্রত্যাশা করে না। আমি কিছু করতে এসেছি, দিতে নিতে চাইতে আসিনি। সেটা যতদিন পার্টি আমাকে বলবে করতে দেবে, কাজ দেবে, করবে, সেদিন আমি করব। এর আগে অনেক কাজ করেছি, আগামী দিনে অনেক কিছু কাজ করব। আমার মনে হয়েছে, আর আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতি করবো ভাবিনি। রাজনীতিটাকে আমরা মিশন হিসেবে মনে করি, সমাজ পরিবর্তন। আপনার কনস্টিটিউয়েন্সি নিয়ে আমি কথা বলবো, কিন্তু এইখানে একটা মানে জাস্ট এইভাবেই বলা যে আপনি একটা বিধানসভায় গেলেন, লড়লেন, জিতলেন, তারপর ওই জেলাতেই আপনাকে লোকসভা দেওয়া হলো, সেখানেও আপনি লড়লেন, জিতলেন, তারপর সব ভাগিয়ে দেওয়া হলো ওখান থেকে অন্য জেলা। মমতা ব্যানার্জি গেছিলেন নন্দীগ্রামে, কে ভাগিয়েছিল ওনাকে? নন্দীগ্রামের লোক ভাগিয়েছে, এটা ঠিক। কিন্তু ভবানীপুর থেকে কে ছিলেন উনি, কে ভাগিয়েছিল? রাজনীতি সব উনি নিজে চয়েস করেছেন, আমি চয়েস করিনি। আমরা জানি পার্টি ঘোষণা করে দিচ্ছে, সোচনা তো নো সোচনা, চলো ওখানে গিয়ে সোলজার। আপনি জনপ্রিয় কিনা সে আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু আপনার টেলিভিশনের ভাষায় বলে আপনার টিআরপি আছে, এটা আপনিও এনজয় করেন। আপনার দরকার আছে, আমার দরকার নেই না, কিন্তু আপনি এটা এনজয় করেন, আমি এটা দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই টিআরপিটাকে কি আপনার দলের অন্য নেতারা হিংসা করে? দেখুন, এটা আমি জানি না। হিংসা ঈর্ষা তো রাজনীতিতে আছেই। যাদের মধ্যে এই গুণগুলো, তারাই রাজনীতিতে আগে আসে। সাধু সন্ত আপনি একজন লোক ভুল করে আমাদের মধ্যে চলে আসে ধাক্কা খেয়ে। আপনি কি হিংসা করেন নাকি কাউকে? আমি কাউকে হিংসা ঈর্ষা কোনোদিন করিনি। আমার টিআরপি আমি মাপিও না। তবে লোকের সঙ্গে সম্পর্ক, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব 3 বছর পরে আপনার সামনে আমি বসেছি, আপনি বললেন। আমার একটা ট্রেন্ড আছে, বুঝলেন। গত ইলেকশনে 2-3টা চ্যানেল শুরু হয়েছিল, প্রথম দিন আমি গিয়েছিলাম। আর সেই বর্বরিকের মতো বলছে যে মহাভারতের যুদ্ধে কে হারছে ভাই, বলে কেন? বলে আমি তাকে জেতাবো, তার দিকে আমি আছি। তো আপনি নতুন চ্যানেলে এসছেন, আপনার বন্ধু ডেকেছেন, আমি চলে এলাম। যে পেছনে আছে তাকে সামনে করে দেওয়া, এটাই আমরা অন্ততই বলি, পেছনের লোকটাকে সুবিধা পৌঁছে দেওয়া। আজকে আপনি শৈশবে আছেন এই মিডিয়া জগতে, আমি চাইবো আপনি যৌবনে যান, সামনে নেতৃত্ব করুন, তাতে আমার একটু কন্ট্রিবিউশন থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আমরাও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই নতুন কনস্টিটিউয়েন্সিতে, যাতে আপনিও একটা ভালো লড়াই দিয়ে একটা অন্য কিছু ইতিহাস প্রমাণ করতে পারেন। কিন্তু এর আগে আপনি বহুবার করেছেন, ভবিষ্যতেও করবেন আমি জানি। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে, আপনার দলের ভেতরেও আপনাকে লড়তে হচ্ছে কি, নাকি শুধু বাইরের লড়াই? রাজনীতি আছে, লড়াই সর্বত্র, আর তাতে যে টিকতে পারে সে রাজনীতিতে সফল হয়। আজকে যারা আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রে আলোচনা হচ্ছে, উনি লড়াই করেননি। কি লড়াই করেননি উনি? কোথায় লড়াই করেননি? আজকেও ইন্ডিয়া জোটের মধ্যে লড়তে হচ্ছে ওনাকে।
তো লড়াই সর্বত্র দুনিয়াতে দলের আছে। ভেতরে লড়াইটা আছে, আপনাকে সেই লড়াইটা লড়তে হচ্ছে। থাকতেই হবে, লড়াই করতেই হবে, আর সেই লড়াইটা শিখতে হবে আপনাকে। আমি শিখছি আস্তে আস্তে। বঙ্গ বিজেপির হাল এই মুহূর্তে যারা ধরে আছেন তাদেরকে আপনি কতটা ক্যাপেবল? পার্টি যাদেরকে যোগ্য মনে করেছে, সামনে রেখেছে, আমরা তাদেরকে নেতা মনে করি, তাদের নেতৃত্বে কাজ করছি। আমার মতো হাজার হাজার কার্যকর্তা। আর আমি নিজেকে একজন কর্মী তখনও মনে করতাম, এখনও। বিরাট কোহলি ক্যাপ্টেন নেই, তার মানে কি খেলছে না নাকি? রোহিত শর্মা ক্যাপ্টেন নেই, খেলছে না নাকি? ধোনি তো অনেকদিন ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, তার পারফরমেন্স কোনো কম হয়েছে নাকি? পার্টি যখন টিমকে জেতাবার দরকার, সামনে চলে আসছে ব্যাট নিয়ে। দিলীপ ঘোষ সেরকম। আপনার এই উত্তরটা দিলীপ ঘোষ সুলভ হলো না, আপনার এই উত্তরটা একটু পাশ কাটানো হলো। গন্ডগোল তো হতে পারে আপনি কি সরাসরি কারোর বিরুদ্ধে বলবেন, আমি সেটা আপনি বলবেন এরকম বলুন, তা বলছে এটা ঠিক বললেন না। দিলীপ ঘোষ যেটা বলে সেটাই ঠিক, বুঝতে অসুবিধা হয়। দেখুন, আমি আপনাকে বলি, আপনি বিজেপির নেতৃত্বে যখন ছিলেন তখন গান লেখা হয়েছিল, আপনি শুনেছিলেন কিনা জানি না। আজ রবীন্দ্রনাথ নেই, আজ উধাও সুভাষ বোস, বাঙালির নেতা হয়ে এলেন দিলীপ ঘোষ। শুনেছেন সে গান? আমি চাই কে লিখেছে তাকে ধন্যবাদ, আমাকে তিনি এভাবে দেখেছেন। কটাক্ষ করেছেন কিন্তু আপনাকে হাইলাইট করেননি, তিনি কটাক্ষ করেছেন। উনি যে লিখতে বাধ্য হয়েছেন এটাই এটা তো মেনে নিতে হবে। এটাই পয়েন্ট, যে আপনাকে নিয়ে অস্বীকার করতে পারেননি, আপনাকে নিয়ে গান লেখা হয়েছে। কুইনাইন খেতে বাধ্য হয়েছেন উনি। তারপরে যারা আবার বিজেপির দায়িত্বে এসছেন, তার আগে যারা দায়িত্বে ছিলেন, তাদের নিয়ে গান কিন্তু লেখা হয়নি। কোথাও একটা ক্লাস ডিফারেন্স আছে, কিন্তু সেই ক্লাসটা কি কোনো ব্যক্তির সঙ্গে কারোর তুলনা হয় না। নেতাজির সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা হয় না, অটলজির সঙ্গে মোদিজির তুলনা হয় না, আমার সঙ্গে আমার বাকি নেতাদের। প্রত্যেকের আলাদা কাজ, আলাদা দায়িত্ব, প্রত্যেক মানুষটাই আলাদা। যেটা পার্টিতে প্রয়োজন মনে হয় সেই সময় সেটা করার চেষ্টা করে। আমার মনে হয়েছিল পার্টি আজকে একদম প্রাথমিক স্তরে আছে, জঙ্গল কেটে রাস্তা করতে, আমি সেটা করেছি। যেখানে কেউ ঢুকতে দিত না সেখানে জোর করে ঢুকেছি, তাই সংঘর্ষ হয়েছে। নাহলে হতোই না, আমার বক্তব্য আসতো না, আপনি আমাকে ডাকতেন না। তো সেটা আমি করেছি। আর তখন মনে হয়েছিল আজ আমার নেতৃত্বে যারা আছেন তারা একটা প্রতিষ্ঠিত পার্টির নেতা, তারা মনে করছেন পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার জন্য সাধারণ মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করা উচিত, কি ইস্যু নেওয়া উচিত, সেটা করছেন। তো ওই পরিস্থিতি আজকের পরিস্থিতি এক নয়। তারা এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে গিলতেও পারছেন না, উগড়তেও পারছেন না। তারা গেলার দরকার কি আছে? ইউজ করুন, দিলীপ ঘোষ যদি যোগ্য থাকে, তার যোগ্যতা থাকে, ইউজ করুন না। সে সম্পদ করে ভাবুন আপনি। দুটো আসন একসময় বিজেপি পেয়েছে, সেটাকে আপনি 18 নিয়ে গিয়েছিলেন। আজকে 18কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন আপনারা। আপনার তো একটা হিসেব আছে, মোটামুটি কটা আসন আপনারা জিততে পারেন? দেখুন, আমার হিসাবের কোনো গুরুত্ব নেই। আমাদের নেতা যেটা বলেছেন তার জন্য আমরা জান লড়েছি। গতবারে 22 বলেছেন, আমরা 18 দিয়েছি। এবারে 35 বলেছেন সেই নেতা অমিত শাহ, যিনি বাংলাকে ভালো করে জানেন, অন্তত 8 বছর ধরে সভাপতি হয়ে হয়ে বারবার এসছেন। নরেন্দ্র মোদী তো 42ই বলেছেন। আমরা পেছনে তাকাচ্ছি না, সেজন্য সে তো উনি বলবেন বড় মানুষ বড় টার্গেট দেয়, কিন্তু সেকেন্ড কমান্ড যিনি তিনি আমাদের প্র্যাকটিক্যাল মাটি দাঁড়িয়ে 35 বলেছেন। ওকে, তো আমরা ওইটাকে টার্গেট করে এগোচ্ছি। আমি তো আপনাকে বলছি 35 থেকে 42 হতেই পারে, কি অসুবিধা? 2 থেকে 22, 18 হতে পারে। আমি তো কোনোদিন ভাবিনি যে বিজেপি করতে পাঠিয়েছে, রাজনীতি করি, আমি শিখি করতে করতে যে পার্টি জিতে যাওয়ার মতো পরিস্থিতি আসবে 21 সালে, কে ভেবেছিল? আমিও ভাবিনি। হ্যাঁ, এই সরকার যে ভালো মানুষ চেয়েছে, এতটা এগিয়ে এসেছি। 2 থেকে 18 করার ক্রেডিট আপনার অ্যাকাউন্টে গেছে না। 18 থেকে বেড়ে 35 হলে সেই ক্রেডিট কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে না। পার্টিতে কোনো একা কেউ কিছু করতে পারে না, নিশ্চয়ই যোগ্যতা গুরুত্ব থাকে একটা। যেমন মোদিজির কোনো তুলনা নেই। পার্টি ছিল, তাকে জেতার মানসিকতা তৈরি করেছেন, যোজনা তৈরি করেছেন, পার্টি জিতেছে এবং জেতার পরে সেই সরকার দিয়ে এমন কাজ করেছেন, সেটা দুনিয়ার সামনে উদাহরণ হয়েছে। তো আমার তখন একটা যোগদান ছিল যে সমস্ত যুবক কার্যকর্তা এনে একসঙ্গে লড়াই করে এই যে অপশাসন, তার বিরুদ্ধে মানুষকে একত্রিত করা, সেটা আমরা সফল হয়েছি বলে রেজাল্ট এসছে। তার মানে এই যে আমি করে দিলাম, হ্যাঁ আমি একটা ফ্যাক্টর সেখানে, কিন্তু আমার মতো এরকম লক্ষ লক্ষ কার্যকর্তা আছেন, তারা এখনও পার্টিতে কাজ করছেন। পার্টি যাকে যখন মনে করে সামনে রাখে যে এই লোকটা পারবে নেতৃত্ব করতে, রেখেছে। আমি চেষ্টা করেছি। দেখুন, আপনাকে যে আসনে আপনি এর আগের বার জিতে এসেছিলেন সেই আসন থেকে সরিয়ে অন্য জেলায় আরেকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠানো হয়েছে। এই দুটো আসনের ফিজিক্যাল ক্যারেক্টার আলাদা, জিওগ্রাফিক্যাল ক্যারেক্টার, জিওপলিটিক্যাল এবং ক্যারেক্টার হচ্ছে দুটোই আমাদের জেতা আসন, দুটোই আপনাদের জেতা আসন, এটা নিঃসন্দেহে। মানুষ কিন্তু মেরেছে, বিজেপি এখানে জিতে। কিন্তু আমি এইবার এই প্রসঙ্গে আসবো। আপনার এই যে আসনে এবারে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটা কেন্দ্র ছিল যেখানে অনেক গ্রামাঞ্চল, জঙ্গলমহল, আর এই কেন্দ্র যেখানে শহরাঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ক্যারেক্টারের অনেকটাই তফাৎ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপির ভূতপূর্ব রাজ্য সভাপতি, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি এক সময়ের, আর এই সময়ে তিনি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী। দিলীপবাবু, কোথায় মেদিনীপুরের জঙ্গলমহলে সাদাসিধে মানুষ, আর কোথায় এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কুটিল রাজনীতি আমি বলবো, আপনি জানেন সেটার একটা আলাদা ক্যারেক্টার রয়েছে,
শহরাঞ্চলের মানুষ, অনেক বেশি পড়াশুনো করা, অনেক বেশি প্রশ্ন তাদের মনে, অর্থাৎ ক্যারেক্টারের দিক থেকে একেবারে বিপরীত একটা জায়গায় এবার আপনাকে লড়তে হচ্ছে। এবং কয়েকদিনের প্রিপারেশনে এই পরীক্ষাটা, আপনি পাস মার্ক তোলার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, খুব বেশি পার্থক্য আমি মনে করি মানুষ প্রায় এক ধরনের হয়, কমন হয়, যারা একটু সচেতন। আর বর্ধমানের মানুষও সচেতন, আর মেদিনীপুরে যে বিপ্লবীদের জায়গা। কিন্তু আমাদের যিনি গেছিলেন জাপানে, কি ছিলেন নাম, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, রাসবিহারী বসু। তিনি বর্ধমানের লোক, কামালপুরের। সেজন্য কমন ইতিহাস, জনগোষ্ঠী, জাতি সব প্রায় একরকম। এখানেও আমরা চাষা আছি, ওখানেও চাষি লোকেরাই আছেন। ইন্ডাস্ট্রি খড়গপুরেও আছে খানিকটা। বর্ধমান তো ধানের গোলা। আর বর্ধমান একদিকে একদম কৃষি, আর দুর্গাপুরের দিকে ইন্ডাস্ট্রি। তো আমার আর কি আছে, হিন্দিভাষী ওখানেও আছে, এখানেও আছেন। আর আমি ওখানেও আরএসএস প্রচারক হিসেবে ছিলাম দুর্গাপুরে, ছিলাম। আমার সব জানা আছে, সাইকেলে বাইকে ঘোরা, সাধারণ মানুষের সঙ্গে মেশা। আমি যেদিন গেছি লোকেরা আমাকে অ্যাকসেপ্ট করেছেন, সেটা অসুবিধা কিছু নাই। আর এতদিন ধরে এই বাংলায় আমি 40 বছর হয়ে গেছে আমার সামাজিক কাজ, বাড়ি ছাড়া বিভিন্ন সংগঠনের বিভিন্ন কাজে সারা বাংলায় ঘুরেছি। তো আমি জানি মানুষ আমাকে কম বেশি জানেন। সেজন্য আমার মনে হয় না এটা কোনো ফ্যাক্টর আছে। তারা বরঞ্চ খুশি হবেন যে অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে লড়াতে হচ্ছে টিএমসিকে, তার চেয়ে আমাদের ঘরের লোককে পেয়েছি। আসলে আমার কাছে ওই চত্বর থেকে যেটুকু ফিডব্যাক এসছে, কোথাও কোথাও আমি এই খবরটা পাচ্ছিলাম যে আপনাদের যিনি ওখানে নির্বাচিত সাংসদ ছিলেন, তিনি কোথাও বিজেপির জন্য কাজটা কঠিন করে দিয়ে গেছেন। দেখুন, মাঝখানে যে 2 বছর করোনা গেছে, আমি নিজে মাননীয় আলুলিয়াজিকে বলেছিলাম যে আপনি সিনিয়র লোক, আপনার এখন ওখানে যাওয়ার দরকার নেই। পরিস্থিতি ঠিক হোক, আবহাওয়া ঠিক রাখুন, আপনি অসুস্থ হবেন না, সেজন্য আপনি যাবেন। আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম, আমি ওনাকে মানা করেছিলাম যে আলুলিয়াজি আসার দরকার নেই, সংগঠন আমরা দেখছি, এখন কোনো কাজ নেই, ইলেকশনও নেই, পরে দেখা যাবে। এবং তিনি কাজ করতে, আমরা জানি যে সরকারি কাজও আমাদের টাকাও দেওয়া বন্ধ করে দিচ্ছিল এমপিদেরকে। তারপর উনি আমাকে বলেছেন যে আপনি টিকিট পেয়েছেন, আমি যাবো, আমি 5 বছরে কি কাজ করেছি আমার রিপোর্ট কার্ড দেবো প্রেস করে, আশীর্বাদ করতে আসবেন উনি। তো সেটা আছে, তার মানে এই নয় যে এই হয়েছে। উনি 15 দিন সময় পেয়েছিলেন, 2500 ভোটে জিতেছিলেন। আর এটা আলুলিয়া বলে সম্ভব হয়েছিল। হ্যাঁ, ভোটের মার্জিন। আর আমি রীতিমতো আপনাকে বলছি, পার্টির সঙ্গে লড়াই করে তখন নিয়ে এসলাম যে ওই লোকটাই জিততে পারে দুর্গাপুরে দিন, আর কেউ পারবে না, কারণ 50-50 সিট ছিল। সেটা পুরো কৃতিত্ব ওনার ছিল। এখন পার্টি ঠিক করছে কাকে কোথায় লড়াবে। আমি বললাম না, মমতা ব্যানার্জি যদি নন্দীগ্রামে যেতে পারেন লড়তে, কারণ থাকে। দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদী যদি গুজরাট থেকে বারাণসীতে আসতে পারেন, তাকে তাড়িয়ে দিয়েছিল, তার লাভ আমরা পেয়েছি। দেখুন, আপনি তো রাজনীতি করতে এসছেন, আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আপনার কোনো এক্সপেকটেশন নেই, আপনাদের রাজনীতির নীতি আদর্শ সম্পূর্ণ অন্যরকম ইত্যাদি সব আমি মেনে নিলাম। কিন্তু আলটিমেটলি তো আপনি একজন রক্তমাংসের মানুষ। আপনার নিশ্চয়ই এক্সপেকটেশন ছিল মেদিনীপুর নিয়ে। আপনি নিশ্চয়ই মেদিনীপুরে যে কাজ করেছেন, বিশেষ করে সাধারণভাবে কি হয়, নির্বাচনের ঠিক আগের 1 বছর প্রতিনিধিরা, যারা বিশেষ করে নির্বাচিত প্রতিনিধি, তারা আরো বেশি কনসেন্ট্রেট করেন যে এখানে আমাকে আবার লোকের কাছে ভোট চাইতে যেতে হবে। আপনি নিশ্চয়ই মেদিনীপুরে সেই কনসেন্ট্রেশন দিয়েছেন। তারপরে আপনি জানতে পারলেন মেদিনীপুর নয়, আপনাকে গিয়ে অন্য একটা কনস্টিটিউয়েন্সিতে পুরো কনস্টিটিউশন দিয়ে 1.5 বছর ধরে আমাকে যখন সংগঠনের দায়িত্ব থেকে মুক্ত করা হলো, বলা হলো যেখানে ইলেকশন লড়বেন লেগে পড়ুন, আমি লেগেছি যা করার। আর আপনি মেদিনীপুরে যান, শহর গ্রাম যেখানে ইচ্ছে, দিলীপ ঘোষ কি করেছে জিজ্ঞেস করুন, 2-1টা কাজ বলে দেবে। যদিও এমপি এর রাস্তাঘাট তৈরি করার কাজ নয়, সেই প্রশ্নেই আসছি। আমি ব্রিজ থেকে আরম্ভ তৈরি করেছি, সেটা করেছি আমি। কিন্তু যারা আমাকে আমাকে বলা হয়েছিল ওখানে কাজ করো, তারাই আমাকে বলেছেন ওখানে গিয়ে ইলেকশন লড়ো। দুটোই আমার কাছে আদেশ। আপনি তো একজন রক্ত মাংসের মানুষ, কোথাও একটা অভিমান, রাগ একেবারেই কি হয় না? আপনি সত্যি কথা বলুন, চাওয়া পাওয়া, অনেস্টলি বলুন। না চাওয়া পাওয়া যাদের আছে তারা অভিমান রাখবে। আমি মন এরকম তৈরি করে রাখেছি যে কোনো রাজনীতি ছাড়তে পারি, কারণ আমার কোনো মোহ নেই রাজনীতির। আপনি আমার 3-4 বছর দেখছেন তো খুব কাছ থেকে, আমার মধ্যে কি পরিবর্তন দেখেছেন বলুন? বিশেষ কোনো পরিবর্তন নেই। আপনি তখনও বেফাস কথা বলতেন, এখনো বলেন। হ্যাঁ, তখন রাস্তায় লড়াই করতাম, এখনো করি। কিন্তু রাজনীতিতে এলে মানুষের জীবনের পরিবর্তন সেটা দেখা যায়। চশমার রং পাল্টে যায়, জামা কাপড়ের রং পাল্টে যায়, চুলের রং পাল্টে যায়। আমি এমপি হয়েছি 5 বছর, ইকোনমিক ক্লাসেই গেছি। পশ্চিমবাংলার কজন এমপি ইকোনমিক ক্লাসে প্রবাস করে দিল্লি যায়, সরকার ভাড়া দেয় আমাদের, যে এন্টাইটেল আমরা বিজনেস ক্লাসে যেতে পারি। সবাই যান, আর তারাই বলেন আরে আপনি পেছনে বসে আছেন। দর্শকরা বলেন যে আপনি পেছনে বসে, নাহলে আপনার সঙ্গে দেখা হতো কী করে। দিলীপ ঘোষ এটা মেনটেন করে। এখন একটা সিঙ্গেল খাটে আমি শুই, তাই নয়, আমি একটা একা রুমে শুই না, আমার সঙ্গে কর্মীরাও থাকেন, আমার প্রিয়ও থাকে না জায়গা পেলে। একটা রুমে 3টে খাট আছে। আমার আরএসএস জীবনের যে জীবন পদ্ধতি সেটা আমি ধরে রেখেছি। কারণ কি, রাজনীতিকে ভরসা নেই না। কিন্তু যখন একটা বড় দায়িত্বে থাকতে হয়, তখন অনেক সময় এমন জায়গায় থাকতে হয় যেখানে আপনার সিকিউরিটি থাকতে পারবে, যেখানে আপনার সেক্রেটারি থাকতে পারবে, যেখানে আপনি অফিস চালাতে অল পারবেন। ইন্ডিয়া মিটিংয়ে গেলে আমার 5 স্টার হোটেল থাকতে দেয়। আমার কি করার আছে? আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়ি, খাট চাই তো একটা, জল চাই স্নান করার জন্য। আমি ব্যাগে গামছা নিয়ে ঘুরি এখনো, গ্রামে গিয়ে স্নান করতে পারি আমি।
ওই স্টার হোটেলে থাকিনি আমি। যখন করোনা হয়েছিল সব বন্ধ ছিল, হোটেল পাওয়া যেত না, কারণ বাড়িতেও দেখেছি, তখন গামছা নিয়ে যেতাম, স্নান করতাম, করতাম, কোনো ফ্যাসিলিটি ছিল না। আমি কোনো প্রবাস বন্ধ করি, তার মানে বটম লাইন হচ্ছে যদি আপনার নামই না থাকতো তাহলেও আপনার কোনো কোনো অসুবিধা হতো না। আমি তো ইলেকশন লড়তেই আসিনি, পার্টির প্রয়োজনে আমি সভাপতি হয়েছি, পার্টি বলে এমএলএ লড়া, আমি জিতেছি, পার্টি বলে এমপি জিত, তখন পার্টির প্রয়োজন ছিল আমার ইলেকশন লড়া। যদি পার্টির প্রয়োজন না হয়, সত্যি বলতে গেলে অনেক লোক পার্টিতে এসে গেছে। রুদ্রনীলদের শেখা উচিত এই রাজনীতি। আসুন, তাদের প্রার্থী করা হয়নি বলে তারা অভিমান। নীলরা বেসিক্যালি আর্টিস্ট, তারা অন্য জগতের মানুষ, চমক ধমকের, সেখান থেকে এই কঠিন রাজনীতিতে এসেছেন। তো স্বাভাবিক কিছু না কিছু আশা আছে, হয়নি বলে অভিমানী হতেই পারে। উনি একা নন, অনেকের অভিমান আছে, কেউ বলছেন কেউ বলছেন না, তারপরে মেনে নিচ্ছেন। আমার কাছে বহু ডজন ডজন অ্যাপ্লিকেশন এসেছিল, তার মধ্যে অনেকেরই হয়নি, কারোই হয়নি। বলছে দাদা হলো না, ঠিক আছে, অনেক বলছে আপনার ওখানে কাজ করতে যাব। পার্টি তো করতেই হবে, পার্টি দেয়নি, পরের পরে দেবে, এই মানসিকতা আমাদের পার্টিতে থাকে। আচ্ছা, রুদ্রনীল কি যোগ্য প্রার্থী হিসেবে? যদি এখনো 4টে আসনে তো পার্টিতে যোগ্যতা অযোগ্যতা, যারা এমপি এমএলএ হয়েছেন সব যোগ্য। আপনি ওর চেহারাগুলো ভাবুন তো, আমি তো বিধানসভায় ছিলাম, আমি লোকসভায় আছি, সেটা ওটা আপেক্ষিক ব্যাপার। অনেক লোক জিতে, আমাদের একটি মেয়ে বাউরি বাঁকুড়ায়, আপনি জানেন, সে জিতেছে। আপনি বলেন সে কি নেতা? আরে যে সমাজকে নেতৃত্ব করছে যেখান থেকে, সে সেখানকার নেতা, তারা তাকে মনে করেছে বলে জিতিয়েছে। দিলীপ ঘোষ পশ্চিমবাংলার নেতা, দিল্লির হয়তো হবে না, পশ্চিমবাংলার মানুষ আমাকে চেয়েছে, আমি জিতে, মেদিনীপুর চেয়েছে, বর্ধমান চাইবে তো জিতবো। তার মানে এই ধরনের লোকেদেরই প্রার্থী করা উচিত। রুদ্রনীলের এই কোয়ালিটি আছে? কোনো ক্রাইটেরিয়া নেই। ডাক্তারও আছেন এখানে, ডাক্তারবাবু সুভাষ সরকার আমাদের এখানে এমপি হয়েছেন দুর্গাপুরে। পাশেই আছে আমাদের মাহাতো সমাজের, কুর্মী সমাজের জ্যোতির্ময় মাহাতো, বাচ্চা ছেলে, সেও জিতেছে। এখানে দিলীপ ঘোষ চাষার ছেলে জিতেছে। সব প্রকার স্যাম্পল আছে। মানুষ দেখে আপনি তার কথা ভাবছেন কিনা, তার সঙ্গে আছেন কিনা, আপনার কি কোয়ালিটি আছে, কত টাকা আছে, সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, সাধারণ মানুষের কিছু যায় আসতে না। মনমোহন সিং কোনোদিন লোকসভায় জিতেছেন? রাজ্যসভায় থেকে জিততেন, তার মতো স্টলওয়ার্ড কে আছে? এখনও বহু মানুষ আছেন তারা লোকসভায় জিততে পারেননি। প্রণববাবুর মতো ব্যক্তি, অধীরদা একবার তাকে নিয়ে এসে জিতিয়েছিলেন। তিনি তো সারা জীবন রাজনীতি করেন, তার মধ্যে যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি কেন লোকসভায় যাননি? অরুণ জেটলির মতো ব্যক্তি জিততে পারেননি। তারা যে কাজ করে গেছেন করছেন। রাজনীতির বিচিত্র ব্যাপার আছে, সেজন্য যার যে কাজ। আমাদের পার্টিতে অনেক বুদ্ধিজীবী যোগ্য ব্যক্তি আছেন, তারা ইলেকশন লড়বেন না, তাকে হয় রাজ্যসভায় পাঠানো হবে বা নমিনেটেড হবেন। জেনারেল ইলেকশনে মানুষের দ্বারা নির্বাচিত হওয়ার রাজনীতি সম্পূর্ণ আলাদা, তার জন্য মাঠে থাকতে হবে, তার জন্য মাঠে রাখতে হবে। দিলীপ ঘোষ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনার দল প্রথম প্রার্থী তালিকা কত তাড়াতাড়ি বের করে দিল? এমনকি তৃণমূল কংগ্রেসও তখনও তাদের প্রার্থী তালিকা বার করেনি। আর সেকেন্ড প্রার্থী তালিকা বেরোই না। আপনিও ঘাপটি মেরে বসেছিলেন, কোথাও দেখা যাচ্ছে না। আমি কি বললাম, আলু আলীর নাম গতবারে 15 দিন আগে ডিক্লেয়ার হয়েছিল, তাও জিতেছিলাম। এত বড় একটা পার্টি, এত রাজ্যে, এত ধরনের রাজনীতির ইকুয়েশন, ভারতীয় জনতা পার্টি এর ট্রেন্ডটা করেছে। গত বিধানসভা নির্বাচনে 4টে রাজ্যে আমরা 2টি রাজ্যেতে অনেক আগে ঘোষণা করে দিয়েছিলাম, আর ক্যান্ডিডেট হয়ে যাওয়ার জন্য কাজ ভালো হয়েছিল, ভালো রেজাল্ট হয়েছিল। তো সেইটাকে আমরা প্রক্রিয়া হিসেবে নিয়েছি, দেখা দেখি কেউ কেউ করেছে। আগে তো ভারতবর্ষ কোথায় ছিল? ইলেকশন ডিক্লেয়ার আগে কোথায় নাম ঘোষণা হতো? প্রজেক্ট করা হতো, সম্ভাব্য তো হয়েছে। তো বিজেপির 42টা, তার মধ্যে 3টে বাইরে থেকে নিয়ে এসেছেন। কোন কি কৃতিত্ব করে দিন, হাতি ঘোড়া মেরে দিয়েছেন? আরে নাম তো দিয়ে দিয়েছেন, তারা তো প্রচারে নেমে পড়েছেন। আপনাদের এখনো 4টে কেন্দ্রে কে নামবে? আমাদের কেউ নাম জেতায় না, আমাদের পার্টির কর্মীরা জেতায়। ওটা তৃণমূল কংগ্রেস, তারা দেওয়াল লিখন করে রেডি করে রেখেছেন। আমারও নাম লেখা হয়নি পদ্মফুলের কাছে, সেখানে দিলীপ ঘোষ লিখছে। পার্টি 1 বছর 1.5 বছর আগে থেকে প্রস্তুতি শুরু করেছে, মন্ত্রীরা এসছেন, আমরাও লেগে আছি। সেজন্য নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নাম ঘোষণা হয়ে যাবে। 1 বছর 1.5 বছর আগে প্রস্তুতি শুরু করেছে, আর প্রার্থীর নাম চূড়ান্ত করতে এইরকম সময় লেগে যাচ্ছে। ইকুয়েশন পাল্টে যাচ্ছে। তো আজকে রেখা পাত্রকে আমরা বসিরহাটে প্রার্থী করলাম, 2 মাস আগে তার নাম ছিল কোথাও? যে আন্দোলন শুরু হয়েছে, যে ঘটনা ঘটেছে, সে তার ফ্রেশ হয়ে গেছে, আমরা তাকে করলাম। এটাই রাজনীতি। পরিস্থিতি অনুযায়ী আজ আপনি জিততে পারেন ব্যক্তিকে, পরিস্থিতি অনুযায়ী লাভ নিতে পারেন, সেই জন্য প্রার্থী করা হচ্ছে। এই যে আপনি সন্দেশখালীর প্রসঙ্গ তুললেন, আমি সন্দেশখালীর প্রসঙ্গে আসতাম, ভালোই হলো। সন্দেশখালী এবারের নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে উঠবে কিনা, এটা একটা সময় আলোচনা হচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, এখন নির্বাচন প্রায় কাছাকাছি এসে গেছে, প্রথম দফা নোটিফিকেশনও হয়ে গেছে, অথচ এখন আর সন্দেশখালী সেই অর্থে আর আলোচিত হচ্ছে না। কেন? পশ্চিমবাংলায় এত এরকম দুর্ঘটনা ঘটেছে, লোক ভুলেই যায়, সয়ে গেছে। সেখানে সন্দেশখালী একটা ছোট্ট জায়গায় ঘটনা ঘটেছে, কিন্তু ওখানকার মহিলারা সম্মান রক্ষার জন্য, অধিকারের জন্য যে লড়াই করেছেন, এটা উদাহরণ। একটা এত সমুদ্রের ভেতরে আপনি যদি জানেন না, গেছেন কিনা, নদী পার হয়ে যেতে হয়, কারণ আমি গেছি ওখানে। আর এই শাহজাহানের বিরুদ্ধে সভা করেছিলাম যখন আমাদের কর্মীরা মার্ডার হয়েছিল, কেউ যেতে পারেনি, মন্ত্রী যদি ঢুকতে দেয়নি, সেই সব জায়গা। এটা একটা সিন্ডিকেট। এটা পশ্চিমবাংলার যে
ভেতরে ঘা আছে, তার ক্ষত দেখে বোঝা যাচ্ছে। সরকার যে কত অযোগ্য এটা প্রমাণ হচ্ছে। এই একটা দিয়ে কোনো রাজনীতি পরিবর্তন হয় না। ইস্যু সরকার কত অযোগ্য যেটা থেকে বোঝা যাচ্ছে, সেই ইস্যুটা আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে। ইস্যু চলে যাচ্ছে মানে মানুষ ভুলে যাচ্ছে না, ভাববেন না। আমার একটা- নন্দীগ্রাম লড়াই একটা জায়গায় হয়েছিল, কিন্তু বাংলায় ক্ষমতা পরিবর্তনে বিরাট গুরুত্ব তার ছিল। আমার একটা বিশ্লেষণ আছে দিলীপ বাবু, এই যে সন্দেশখালি ফেড আউট হয়ে যাওয়াটা শুরু হলো কবে থেকে জানেন? যবে থেকে সিএ নতুন করে মানে তার নিয়মাবলী লাগু হলো, সিএ নিয়ে আলোচনা শুরু হলো, সিএ টক অফ দ্য টাউন হয়ে উঠলো, সন্দেশখালি ফেড আউট হয়ে গেল। ইস্যু পাল্টে যায় রোজ রোজ, মানুষের কাছে এত গুরুত্ব থাকে না। পার্টির কাছেও নতুন ইস্যু এসে যায়, ইলেকশন লড়তে হবে, ওখানে পড়ে থাকলে হবে না, কারণ হতে পারে, কিন্তু তার একটা প্রভাব বাংলার রাজনীতিতে রয়ে যাবে, আর তার রাজনীতিও না, কিন্তু সিএ সন্দেশখালিকে যদি ফেড আউট করে দেয় তাহলে তো বিজেপির ক্ষতি হবে। ক্ষতি কেন? সিএ সারা পশ্চিমবাংলায় প্রভাব পড়ছে। পজিটিভ প্রভাব। হ্যাঁ, কিভাবে? ইলেকশনে বুঝতে পারবেন আপনি, যে মানুষগুলো 70 বছর ধরে 2-3 প্রজন্ম ধরে অপেক্ষা করেছেন যে কবে এখানে বৈধ নাগরিকত্ব পাবো। আমাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ থেকে আরম্ভ করে অটলজি, মোদিজি পর্যন্ত যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আমরা রক্ষা করতে পেরেছি। যেমন রাম মন্দির থেকে আরম্ভ করে কাশী বিশ্বনাথ থেকে 370 ধারা আমরা করেছি। এটা কমিটমেন্ট, এটা গ্যারান্টি মোদির, সেটা আমরা করেছি। এটাই তো বড় কথা। লোক মেরেছে, হ্যাঁ বিজেপি বলেছে, করে দেখিয়েছে। আর যারা চেয়েছেন তারা পেয়েছেন, পাবেন। আপনি জানেন সিএ নিয়ে একটা বিপরীত প্রতিক্রিয়া হয়েছে আসামে। সেখানে রীতিমতো হেমন্ত বিশ্ব শর্মাকে ঘোষণা করতে হচ্ছে, একজনও যদি নাগরিকত্ব পান তাহলে আমি পদত্যাগ করব। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিস্থিতি এবং আইনও আলাদা আছে। 370 আছে ও 371 আছে, সব জায়গায় একই আইনও লাগু হয় না। প্রত্যেক জাতির জন্য, সমাজের জন্য, ট্রাইবেলদের জন্য আলাদা আইন আছে। এটাকে মেনে নিয়েই চলতে হয়। সেজন্য অনেক আইনের বাদ দেওয়া হয় কিছু জায়গায়। আগে যেমন কাশ্মীরকে বাদ দিয়ে সব আইন হতো, আজ সেটা নাই। তো সেই পরিস্থিতির কারণে, বিশেষ পরিস্থিতির কারণে কিছু জায়গায় বিশেষ ব্যতিক্রম থাকে। তো বাকি জায়গায় সারা দেশের জন্য, কোটি কোটি মানুষের জন্য করা হয়েছে, তারা সে সুবিধা পাবে। সিএ লাগু হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কাছে নির্বাচন অনেক সহজ হয়ে গেছে, এটা এক ধরনের রাজনৈতিক বিশ্লেষকদের মত। কারণ সংখ্যালঘু বড় যে ভোট ব্যাংকটা, যেটা এমনকি মোদী সাহেব এখানে বারাসাতের জনসভায়, আপনার মনে আছে কিনা জানি না, আমার তো স্পষ্ট মনে আছে, তিনি বলেছিলেন যে সংখ্যালঘুদের কাছে যাও, তাদের কাছে গিয়ে বলো আমরা কি চাই। অর্থাৎ তিনি কিন্তু চেয়েছিলেন মুসলিম যে ভোটাররা আছে তাদের কাছেও বিজেপির কর্মীরা যাক, ভোট চাক। কিন্তু সিএ যেই লাগু হলো, পুরো সংখ্যালঘু ভোট আপনাদের সংখ্যালঘু ভোট আমাদের সঙ্গে কোথায় ছিল? ক্ষতি যদি হয়ে থাকে সিপিএম কংগ্রেসের হবে, আর সেটা গত বিধানসভায় হয়েই গেছে। এটা মানে পরের নাক কেটে নাক কেটে পরের যাত্রা হবে। কি পরিবর্তন হবে বলুন? টিএমসির সঙ্গে সংখ্যালঘুরা আছেন, আগে সিপিএম এর সঙ্গে ছিলেন, আগে কংগ্রেসের ছিলেন। ওরা সুবিধা মতো, প্রয়োজন মতো নিজের পাল্টান, তাই জন্য তাদের তোষণ করার এত কম্পিটিশন হয়। বিজেপি তো এই যে নাগরিকরা যারা অমুসলিম, অন্য দেশ থেকে এসছেন প্রতারিত হয়ে, অত্যাচারিত, তাদের সম্মান সুরক্ষার জন্য আইন পাস করেছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী এটা বলেছেন যে মুসলমানদের ভয় দেখানো হচ্ছে, তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা এখানে ফ্যাক্টরি নয়, আর দেশের কোনো মানুষের কোনো সমস্যাই নেই। বিদেশ থেকে বিতাড়িত লোকেদেরকে সুরক্ষা দেওয়া, সম্মান দেওয়া, নাগরিকত্ব দেওয়া, এটা সবাই জানে। কিন্তু রাজনীতি করতে গেলে কিছু ভ্রম ছড়াতে হয়, তার উত্তর দেওয়া দরকার আছে। তাহলে আপনি স্বীকার করছেন যে সিএ লাগু হওয়া মানে ক্ষতি যদি হয় বাম আর কংগ্রেসের হবে, এটা হিসেব করেই সিএ লাগু করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের থেকেও বিজেপির কাছে রাজনৈতিক যে প্রতিপক্ষ অনেক জটিল এবং কঠিন প্রতিপক্ষ বাম এবং কংগ্রেস। আপনি যেটা বলছেন, গত বিধানসভা তো হয়ে গেছে, তাই দুটো পার্টি জিরো হয়েছে বিধানসভাতে। আর যে ভোট ভাগাভাগি ছিল সেটা তো হয়ে গেছে। মানে ওটাই আপনাদেরও লক্ষ্য, ওই পার্টি দুটো যেন জিরো হয়, তৃণমূল কংগ্রেস দুটো বেশি। লক্ষ্য নয়, আমরা কমিটমেন্ট করেছি। 370 হাঁটানোর কি লক্ষ্য ছিল বলুন? বিজেপি প্রথম দিন থেকে বলে এসছে, করে দেখিয়েছে। আর দেশের স্বার্থে, পুরো দেশের স্বার্থে, ওতে ভোট হবে না, আর ভোট সবকিছু হবে না, হওয়ার দরকারও নেই। দেশ আগে, তারপরে ভোট। তার মানে বিজেপির কমিটমেন্টের মধ্যে আছে সিপিএম এবং কংগ্রেস শুড কাম ডাউন টু জিরো। আমরা না চাইলেও কাম ডাউন হয়ে যাবে। না না, আপনি বলুন, কেরালায় আমরা কি করি? একটু আগে বললেন এটা আপনাদের কমিটমেন্ট। না, কমিটমেন্ট সিপিএম এর জন্য নয়, যারা উদ্বাস্তু তাদের জন্য কমিটমেন্ট, এটা আমাদের গ্যারান্টি। ত্রিপুরায় চলে গেছে, কোথায় সিএ ছিল? সিপিএম আছে, কংগ্রেস আছে। কেরালায় সিপিএম ছিল, কোথায় গেছে? কোনো মতে আছে, এরপরে কি হবে কেউ জানে না। কংগ্রেস চলে যাচ্ছে, খালি এই কারণে নয়, অনেক কারণ থাকে। তারা যে দায়িত্ব নিয়েছে সমাজের প্রতি, পালন না করলে মানুষ ছেড়ে দেবে। আমরা কি করব? সেই জায়গাটা আমরা নিচ্ছি। শুধু বিতর্ক দিয়ে একটা জেনারেল ইলেকশন তো জেতা যায় না, মানে বিভিন্ন বিতর্কিত বিষয় দিয়ে মানুষের কাছে কিছু কমিটমেন্ট নিয়ে যেতে হয়, মানুষের কাছে একটা আলোকিত ভবিষ্যতের চেহারা তুলে ধরতে হয়। ধরুন আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে, মহিলারা 500 টাকা করে পেতেন, এবার ওটা 1000 টাকা হবে বা হয়ে গেছে সম্ভবত। এই যে একটা
একটা কমিটমেন্ট ছিল তৃণমূল কংগ্রেসের, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা জিতে এসে ফুলফিল করেছেন। আপনারা কি দিয়ে কিভাবে বলেছিলেন লক্ষ্মী ভান্ডার দেবো, তার জন্য কোথায় বাজেট ছিল? ওনার মনে হয় যে ইলেকশনে কিছু ডোল দেওয়া উচিত, দিয়ে দিচ্ছেন। আর সব রাজ্য সরকার সব পার্টি কিছু না কিছু দেয়। মুলায়ম সিং দেননি, কেন দুবার হারলো ওনার সরকার? কেন আজকে গুটিয়ে গেল সব জায়গায়? কম্পিউটার দেবো, বাইক দেবো, স্কুটি দেবো, কে বলেন? জয়ললিতা বলেননি? তার পার্টি কোথায় আছে আজকে? ওতে খালি ভোট হয় না, হ্যাঁ সামান্য ভোটে হেরফের করে একটা ইলেকশন আপনি জিততে পারেন, সমাজের কোনো লাভ হয় না। ওই জন্য কেন্দ্রীয় সরকার পেট্রোল 2 টাকার বেশি কমায় না। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে যাব কি করেছি, আর বলতে হয় না মোদি 370 রাম মন্দির, পার্লামেন্ট তৈরি করেছে, এই হাইওয়ে, রেলওয়ে, বন্দে ভারত, অমৃত ভারত, লোক বলে দেবে, কারণ দেখা যাচ্ছে। আপনাকে মনে করাতে হবে না, বলে দেবে ওরা। 2014 সালে 500 রান্নার গ্যাসের দাম কত দেবে না আর 2024 সালে রান্নার গ্যাসের দাম কত, এটা তো তুলনা করবে মানুষ। নিশ্চয়ই করবে, লোকের ইনকামও বেড়েছে গতবারের চাইতে। 4 বছর ধরে ফ্রিতে লোকের রেশনও পাচ্ছে, সে টাকা তো মানুষের টাকাই হয়েছে, তার জন্য ট্যাক্স বাড়ানো হয়নি কাউকে। গ্যাস মোদিজি তৈরি করেন না, বিদেশ থেকে আসে, আর এটা সাধারণ মানুষও জেনে গেছে, যারা যারা মোটরসাইকেল চড়ে তারাও জানে। কিন্তু পশ্চিমবাংলায় 106 টাকা আর বিহারে 90 টাকা কেন, এটাও জিজ্ঞেস করবে লোকে। আচ্ছা, আপনি বলছেন আমরা এই করেছি, অমৃত ভারত করেছি, আর কি সব তালিকা দিলেন। লোকে বলছে কি করেছেন, বেনারসে ঘাট বাঁধিয়েছেন, সেখান থেকে মন্দির অব্দি রাস্তা করেছেন, অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আচ্ছা, কোনো একটা নির্বাচিত সরকারের 2024 সালের কমিটমেন্ট হতে পারে, 2023 সালের কমিটমেন্ট হতে পারে যে আমি মন্দির বানাবো? যে দেশে বেকার জনসংখ্যার 80% বয়স 25-এর কম, যে বলছে সে যে বেঁচে আছে না, তার জন্য 3টা ভ্যাকসিন মোদিজি তাকেই দিয়েছেন, নাহলে ছবি ঝুলতো বাড়িতে। এটাও দরকার আছে, আর এই 80 কোটি লোককে ফ্রি রেশনও দরকার আছে, চন্দ্রযানও দরকার আছে, বন্দে ভারতও দরকার আছে, মিসাইলও দরকার আছে, রকেটও দরকার আছে, মন্দিরের দরকার আছে। মন্দির তো অবশ্যই, ভারতবর্ষে মন্দির হবে না? ভগবান 10 বার এখানে জন্মেছে। আপনি এখানে বসে বলছেন যে কেউ যদি আজকে বিজেপিকে ভোট না দেয়, বিজেপি 3খানা ফ্রি ভ্যাকসিন দিয়েছে, অকৃতজ্ঞ সে। আমি তা বলছি না, আপনি তাই বলেছেন। আমি অকৃতজ্ঞ কেন হবে? সে বুঝতে পারেনি কিছু, ভুলে গেছে, যেটা লোককে ভুল বোঝাচ্ছে। তুমি বেঁচে আছো তার জন্য বিজেপি দেবে সরকার, বিজেপি সরকার না থেকে কংগ্রেস সরকার থাকলেও তা ফ্রি ভ্যাকসিনই দিতে হতো। এত বড় দেশের মানুষ আনবে কোত্থেকে? কেন কংগ্রেস ভ্যাকসিন তৈরি করেনি? বিজেপি আসার পরে কংগ্রেসের রাজত্বে করোনা হলো কোথায়? করোনা হলে তো ম্যালেরিয়া ছিল না, প্লেগ ছিল না? আমরা তো অর্ধেক সন্তান মরে যেত প্লেগ ম্যালেরিয়াতে, কেন ভ্যাকসিন আসেনি? 30 বছর পরে আসতো দেশে তৈরি। সিরাম ইনস্টিটিউট কি 2014 পরে তৈরি হয়েছে? কবে হয়েছে আমি জানি না, কিন্তু ভ্যাকসিনটা বিজেপির মোদির সময় হয়েছে। আর তখন প্রয়োজন ছিল, তাই তখন যে সরকার থাকতো সেই সরকারকে করতে হতো, কিন্তু তার জন্য দেশের মানুষকে কৃতজ্ঞ থাকতে হবে। কেন করেনি চন্দ্রযান এত বছর? কেন মোবাইল তৈরি হয়নি ভারতবর্ষে? কেন বন্দে ভারতের মধ্যে ট্রেন চালু হয়নি? বিশ্বের 30-40 বছর আগে বুলেট ট্রেন চালু হয়ে গেছে 350 কিলোমিটার স্পিডে। আমরা 150 কিলোমিটার যেতে বললাম, 120-তে রাজধানী ছুট ঢক 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 করে। দিলীপ বাবু, কেউ যদি সমালোচনা করে সরকার কেন মন্দির বানাচ্ছে, তাহলে তার মনে রাখা উচিত সে বেঁচে আছে কারণ তাকে 3টে ভ্যাকসিন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ये बात कुछ हजम नहीं हुआ। हो जाएगा, इस बार 400 पार होगा तो भी हजम हो जाएगा। এটা কোনো কাজের কথা যে মানুষকে এটাই তো কাজের কথা, মানুষকে বাঁচিয়ে রেখেছে। 100টা দেশকে আমরা ভ্যাকসিন দিয়েছি, এটা ভারতবর্ষ দিতে পেরেছে। যে কোনোদিন কল্পনায় আমাদের দেশে মোবাইল তৈরি হবে, আমাদের দেশে ভ্যাকসিন তৈরি হবে, কে ভেবেছিল? কম্পিউটার ঢুকতে দেয়নি আমাদের দেশে বামপন্থীরা। সেই মানসিকতা থেকে ভারত বেরিয়ে এসছে, এখন ভারতকে কেউ আটকাতে পারবে না। আর ভারতবর্ষে রাম মন্দিরও হবে, মহাকালেশ্বর হবে, শিব মন্দির বিশ্বেশ্বর হবে, শুধু তাই নয় দুবাইতেও মন্দির হবে। এটা ভারতীয় কালচার, এটা ভারত জগৎগুরু হচ্ছে তার প্রমাণ। একের পর এক নতুন নতুন জায়গা বেরোবে যে এখানে মন্দির ছিল, সেখানে অন্য কিছু হয়েছে, তাই এখানে আবার মন্দির তৈরি ছিল, কবজা করেছে, ছেড়ে দেওয়া উচিত সম্প্রীতির জন্য। এটা কে জানে না? ইতিহাসই বলছে, এটা আমরা জানি, তারাই স্বীকার করে, তাদের বইতে আছে। তো সম্প্রীতির জন্য এটুকু করতে পারবেন না? আপনি কবজা করে রেখেছেন। বিজেপি রাজনৈতিক দল হিসেবে তাদের এটা একটা লাইন অফ অ্যাকশন হতে পারে, কিন্তু ভারত সরকার বিজেপির ইস্যু নয়, অন্য সংগঠন ইস্যু করেছে, আমরা সাপোর্ট করেছি। এটা আমাদের রাষ্ট্রীয় অস্মিতার ব্যাপার, স্বাভিমানের ব্যাপার। ভারত সরকার দেখবে মন্দির কোথায় হচ্ছে বা মন্দির কোথায় হওয়া উচিত। ভারত সরকারের কাজ নয় তো। ভারত সরকার কোথায় করেছে? আমাদের প্রধানমন্ত্রী একজন ভক্ত হিন্দু, তাকে ডাকা হয়েছে উদ্বোধন করতে, উনি তৈরি করেননি, 1 পয়সা সরকার খরচা করেনি। গান্ধীজি বলেছিলেন যখন সোমনাথ মন্দির হয়, হ্যাঁ মন্দির হওয়ার দরকার আছে, কারণ ভারতের স্বাধীনতা মাথা উঁচু করে দাঁড়াবে দেশের সীমা এসে আরব সাগরে, লোক দেখবে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 1 টাকা যেন সরকারের না লাগে। আর তখন সর্দার প্যাটেল করেছিলেন এবং বাকি রাজ্যে, হ্যাঁ মানুষের টাকা হোক। এখন এত টাকা আসছে রাম মন্দিরে বিদেশ থেকে, বলছে আর টাকা লাগবে না বলতে হচ্ছে, কারণ
আজ সমাজের মধ্যে সে স্বাভিমান যে আমাদের ধর্ম সংস্কৃতি রক্ষিত হওয়া উচিত, আমারও কিছু করা উচিত। একটা রাজনৈতিক দল, তার যিনি সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, তিনি বলছেন আমার 400-র বেশি আসন চাই, এবারের নির্বাচনে 400-র বেশি আসন। কোন দল চাইছে? যে দলের বিরুদ্ধে অভিযোগ যে তারা দলিতদের সম্মান করেন না, যে দলের বিরুদ্ধে অভিযোগ যারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেন না, সেরকম একটা দল 400-র বেশি আসন পেয়ে যদি ক্ষমতা দখল করে, ভারতবর্ষের জন্য ভালো হবে? এখানে মমতা ব্যানার্জি বেলেস্ট আসন চাইতে পারেন, আমরা 400 চাইতে পারেন এত বড় দল। আর কে অভিযোগ করছে? তারা কোথায় আছে? তাদের তো অফিসে তালা খোলার লোক নেই, ঝাড়ু মারার লোক নেই। অভিযোগ করতে করতে ইতিহাস হয়ে গেল। আর যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা বিশ্বকে নেতৃত্ব করছে, এটাই পার্থক্য। আমি আবার এতে ফিরে আসি, পশ্চিমবাংলায় ফিরে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার বক্তব্য মূল্যায়ন কিছুটা শুনেছি। একটা সময় তো আপনি বললেন যে আপনি মমতাকে আলাদা করে সম্মানও করেন, ওই অবস্থান থেকে তিনি এই নেতৃত্বের যোগ্য একটা জায়গায় নিজেকে তুলে ধরতে পেরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আপনার দলের একজন নেতা বলেছিলেন লিফটে উঠা, হেলিকপ্টারে নামা নেতা। সে ঠিকই বলেছেন, যে যার মূল্যায়ন আলাদা। আমি বলছি অভিষেক এখন এরকম বহু যুব নেতা হয়তো আমাদের অন্য পার্টি যার ক্ষমতা নেই তাতেও আছেন, ভালো আছেন, ভালো ডিবেট করেন, ভালো সব। এরকম শিক্ষিত যুবকরা রাজনীতিতে আসা উচিত। লোকের মোহভঙ্গ হচ্ছে রাজনীতি থেকে, কিন্তু আসাটা শেষ কথা নয়, করছেটা কি এসে? কেন আঙুল উঠবে একজনের প্রতি? এই ধরনের প্রশ্ন উঠবে। প্রশ্নের জবাব আমি বলছি যা প্রশ্ন সব ঠিক বা অভিযোগ ঠিক, এটা আমি বলছি না। এই ধরনের নতুন যুবকদের এসে নতুন নেতৃত্ব দেওয়া উচিত, যাতে সমাজে পরিবর্তন আসে। রাজনীতির পরিবর্তন দরকার, সেই পুরোনো রাজনীতি 500 টাকা দিয়ে ভোট কেনা, এগুলো বদল হওয়া উচিত। আমি মনে হয় অভিষেকের মতো যারা নেতা আছেন তারা এটা দায়িত্ব নিন, এই চ্যালেঞ্জ নিয়ে করুন। খালি উনি নন, অন্য পার্টিতেও আছেন, এরকম একজন নেতা, তাকে কেন্দ্রীয় এজেন্সি ডিস্টার্ব করে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মঞ্চে দাঁড়িয়ে যে ওর সবকিছু আটক করে নিয়েছে, সিজ করে নিয়েছে, একটা তো সংসার চালাতে টাকা কোত্থেকে আসবে? অনেক উল্টাপাল্টা বলেন, অ্যাবসার্ড বলেন, চিন্তা ভাবনা করে ইমোশনাল কথা বলেন, ঠিক আছে। সিবিআই ইডি আজকে হচ্ছে না, নরেন্দ্র মোদী অমিত শাহকেও জেলের ঘানি আনতে হয়েছে ঘন্টার পর ঘন্টা সিবিআই, টাকা চুরির জন্য নয়। গুজরাট দাঙ্গায় মিথ্যাভাবে ওদের ফাঁসানো হয়েছিল, 10 বছর কেস লড়েছেন উনি। সেদিন একটা কেসের ফয়সালা হলো। আমরা কিন্তু বলিনি যাব না, চিঠি দিয়েছে অস্বীকার করেছি, বা ওই নেতাকে কেন ডাকা হয়েছে, মিছিল করিনি, রাস্তা জাম করিনি, গাড়ি জ্বালাইনি। আমরা সোজাসুজি আইনের কাছে গেছি, লড়াই করেছি আইনের, নিজেকে নিষ্কলুষ প্রমাণ করেছি। আজ আগের চেয়ে বেশি চকচক করছেন নরেন্দ্র মোদী, সোনার মতো। কারণ সংবিধান আইনকানুনকে আমরা মানি, চ্যালেঞ্জ করি না। আছে তার বিরুদ্ধে মিছিল হচ্ছে, কেন আমার নেতাকে ডাকা হয়েছে? আরে তুমি যদি সত্যি কিছু না করতে থাকো, যাও না, বেরিয়ে এসো, দম নেই, গেলে হয়তো ভিতরে চলে যাবেন, তাই এই ধরনের প্রশ্ন উঠছে। কিন্তু সেই নেতার বিরুদ্ধে প্রার্থী দেওয়ার দম নেই বিজেপি, এখনো অবধি প্রার্থী দিয়ে উঠতে পারলো না। এসব কল্পনা ছাড়ুন, প্রার্থী দেবে, দিচ্ছে এতগুলো প্রার্থী, এখনো এত এইটুকু একটা চামচিকে আর এত বড় একটা ইগলের মধ্যে পাখির সঙ্গে তুলনা হয় না। 500 সিটে আমরা প্রার্থী দিচ্ছি, তো পরপর বেরোচ্ছে। খালি ডায়মন্ড হারবার জন্য বসে নেই ওখানে, মণিপুরও চলছে, পাঞ্জাবও চলছে, তামিলনাড়ুও চলছে, একসঙ্গে চলছে, একসঙ্গে লিস্ট বেরোবে। কিন্তু তাতে এই সত্যটা বদলাচ্ছে না যে ডায়মন্ড হারবারে প্রার্থী দেয়নি বিজেপি, এখনো দিয়ে উঠতে পারেনি। তাদের দেখাবার কিছু না, তারা পশ্চিমবাংলায় একটাই সিট মনে ডায়মন্ড হারবার, কারণ ওটার প্যারালাল প্রশাসন চলে, ডায়মন্ড হারবার মডেল। আর কারো কোনো অধিকার নেই পাওয়ার, অন্য কোনো ডেভেলপমেন্ট চাই না। ডায়মন্ড হারবার আমি বলছি ডায়মন্ড হারবার, আমিও 40 বছর ডায়মন্ড হারবার দেখছি, কি পরিবর্তন হয়েছে? না সব আমি মেনে নিলাম, আপনার সমস্ত বক্তব্য মেনে নিলাম, কিন্তু প্রার্থী দিতে তো কেউ পাচ্ছেন না যে গিয়ে দাঁড়াবে। না এখনো তো আসানসোলে দেয়নি প্রার্থী, কি হয়েছে? 4টে আসন এখন বাকি আছে, দিয়ে দেবো। আমি তো গতবারে 15 দিন আগে দিয়েছি আমরা, ডায়মন্ড হারবার তো 2 মাস বাকি আছে, সমাধান হয়ে যাবে সব। কিন্তু লোকে তো ভাবছে যে আপনাদের কোনো প্রার্থী নেই। লোকে জানে, লোককে জোর করে ভাবালে হবে না, লোক নিজেরা ভাবতে শিখে গেছে। নাকি এখনো ইডি সিবিআই এর খেলা বাকি আছে? ইডি সিবিআই তো চলবে, আমি বললাম না, মোদী অমিত শাহকে ছাড়ে আগে কখনো দেখিনি যে জেনারেল নির্বাচন, মানে সাধারণ লোকসভা নির্বাচনের 1 মাস 1.5 মাস আগে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, এই জিনিস কখনো দেখিনি। আপনি এরকম দুর্নীতি কোনোদিন দেখেছিলেন? আর যারা করেছিল তারা কিন্তু ভিতরে গেছে, যাবে। চিদম্বরম পর্যন্ত ছাড়া পাননি। আর এ রাজা কানিমজির মধ্যে লোক ভিতরে গেছে, আমরা পাঠাইনি, কিন্তু কংগ্রেস রাজত্বে হয়েছে সিবিআই ইডি। আর এখানে পশ্চিমবঙ্গের প্রশাসনও তাদের নেতাদের জেলে পাঠিয়েছিল, তারা তখন তাদের সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছিল, আমরা করিনি। কিন্তু আমার পক্ষে হলে ঠিক আছে, না হলে গন্ডগোল। বিজেপির পকেটে ইলেকট্রাল বন্ড থেকে আসা কোটি কোটি টাকা তারা নির্বাচনে খরচ করবে, আর বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের এখান থেকে টাকা, ওখান থেকে টাকা, এই নেতার বাড়ি থেকে টাকা, ওই নেতার বাড়ি থেকে টাকা সব সিজ করে নিয়ে তাদেরকে ফিনান্সিয়ালি পঙ্গু করে দেওয়া হবে। সোনিয়া গান্ধী নিজে বলছেন বসে যে কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করে তাকে ফিনান্সিয়ালি 50,000 কোটি টাকার ঘাপলা ওদের, এই হেরাল্ড ও বেরিয়েছে, কারা করেছে? বিজেপি করেছে নাকি? কেউ কেস করেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এখন ঘষতে হচ্ছে।
তোমার বাড়িতে টাকা আছে, টাকার কোনো সোর্স আজকে জানা বিজেপি নেই, ক্ষমতায় থাকবে আছে, নাকি? কালকে বিজেপি বিরোধী দলে থাকলে তখন দেখা যাবে যে তারাও ধোয়া তুলসী 10 বছর আগে ক্ষমতায় ছিল না, তখন কংগ্রেস ছিল, তখন তারা চুরি করেছে, চুরি বন্ধ করার চেষ্টা করেনি। নরেন্দ্র মোদী বলেছিলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, করে দেখেছি পেট থেকে বার করে নিচ্ছেন। আর যা দেশের বাইরে গেছে তাদের আনার চেষ্টা হচ্ছে, আর চলে আসবে, সেই সব দেশের সঙ্গে চুক্তি করে। আপনাকে ছাড়া একদম পাবে শেষ না কেউ। প্রশ্নটা করি যে বিজেপি এই রাজ্যে, আমি আবার বলছি, আমি ফেরত এসেছি এই রাজ্যে, বিজেপি কতটা সংগঠনের উপর নির্ভর করে এই নির্বাচন লড়ছে আর কতটা সেটিং? বিজেপি পুরোটা সংগঠনের বিরুদ্ধে লড়াই উপরে লড়াই করে এসে গত আপনাদের সেই কয়েকটা সংগঠন আছে? গত বুথ কয়েকটা কর্মী আছে? না না, গতবারেও বলা হয়েছিল বিজেপি কোথায় সংগঠন, ক্যান্ডিডেট দিতে পারবে কিনা, দিয়ে হারিয়ে দিলে যখন তখন আপনার বুঝতে দলের পারলো নেতাদের মুখেই আমি সেটিং তত্ত্ব শুনেছি, পুরোটা সেটিং এ ওই রকম আমরা টিকিট চলে তুলে না না, নেবো। টিকিট ফিকিট পাইনি, মন খারাপ বলে দিল এটা কিছু, এই আর কি। মানে সেটিং এর কোনো গল্প নেই, দেখুন, সংগঠনের জোরে জিতবে। পশ্চিমবাংলার রাজনীতিতে সেটিং এর গল্প চলবে যতদিন এই লোকাল পার্টি আর সেন্ট্রাল পার্টিতে কংগ্রেসের সময় হচ্ছে নির্বাচন চলছে, রাজনীতি চলছে, সেটিং এর মধ্যে আমরা বিরোধী পার্টি হয়েছি, আর যারা সেটিং এর গল্প করে তাদেরকে ইতিহাস করেছি। দিলীপ ঘোষের একটা টিআরপি আছে, কার্তিক পালকে তো কেউ চেনে না, কিন্তু দিলীপ ঘোষও যেমন প্রার্থী, কার্তিক পালও প্রার্থী। একসময় দিলীপ ঘোষকে কেউ চিনত না, তার পরিচিতি দিলীপ ঘোষ নিজে তৈরি করেছে, আর আমার পার্টি আমাকে প্রতীক দিয়েছে। না, আমার প্রশ্ন হচ্ছে যে আপনার যে অ্যাডভান্টেজ আছে কার্তিক পালের নেই, কিন্তু কিন্তু আসন তো আপনাদের কাছে সবকটাই গুরুত্বপূর্ণ। না না, প্রত্যেকের নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, তাই তাকে প্রার্থী করা হয়েছে। আপনি বলুন, গত 19-এর নির্বাচন আগে কজন জিতবে আপনি আশা করেছিলেন? আগের দিন ভোট গণনার আগের দিন পর্যন্ত সব আপনাদের হয়ে গেছে এক্সিট পোল ফোল। আমার সব বন্ধু সাংবাদিকরা আমার চেম্বারে বসে আড্ডা মারছি আমরা, কালকে ভোট কত আসন হবে দিলীপ দা, কেউ 10, 12, 16 পর্যন্ত কেউ কেউ বলেছে, একটা আসন হলে বেশি হবে, 1% ভোট হলে বেশি হবে। ওরা 39 বলেছিল, আমরা 40 পেয়েছি, 16 বলেছিল, 18 পেয়েছিলাম। কেন? আমি জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কি আছে। কেউ ভাবেনি এটা কি সম্ভব, এটা কি হতে পারে। আরে কি হতে পারে নাই, আমরা করতে পারি। দিলীপ ঘোষ তো বদলাবেন না নিশ্চয়ই, গত 3 বছরে বদলাতে দেখিনি, মানে আগামী দেখা যাক। মানে প্রত্যেকটা প্রাতঃভ্রমণে আমাদের নজর রাখতে হবে, আজ কি বলেন, আবার কি বলেন, আবার চিঠি আছে কিনা, এই জিনিসই চলতে থাকবে সিলসিলা। দিলীপ ঘোষ থাকবে। আমি যদি কুণাল ঘোষ হয়ে যাই তাহলে হবে নাকি? দিলীপ ঘোষ বলেই দিলীপ ঘোষকে মানে লোকে, প্রত্যেকের জায়গা আছে, তাকে সেভাবেই দেখে। অনেক ধন্যবাদ দিলীপ বাবু, আমাদের সঙ্গে শুভেচ্ছা। বেশ কিছুটা সময় শেয়ার করলেন। আমি জানি এই সময় আপনারা অত্যন্ত ব্যস্ত, কিন্তু তার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। আমরা স্টুডিওতে পেয়েছিলাম দিলীপ ঘোষ, যিনি আবার বলছি বিজেপির যত নেতা রয়েছেন তার মধ্যে অন্যতম বিতর্কিত নেতা, কিন্তু আজ নির্বাচনী প্রচার চলছে, এই ব্যস্ততার মধ্যেও তিনি কিছুটা সময় আমাদের সঙ্গে কাটিয়ে গেলেন। আপনারা দেখছেন NK TV বাংলা।